দেখ আগের দিন ডাইপোল পড়াচ্ছিলাম, একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে। আমি নিটের পেপারে দু একটা কোশ্চেন দেখলাম রিসেন্ট, যদি তোরা লাস্ট উইক করে থাকি দেখবি, সেটা হচ্ছে দুটো ডাইপোলের মধ্যে ফোর্স। ঠিক আছে, আগে এটা করাতাম না, আমাদের নিটের স্টুডেন্টদেরকে করাতাম না, বাট লাস্ট ইয়ার থেকে করাচ্ছি। লাইক ফোর্স বিটুইন টু ডাইপোল, ফোর্স বিটুইন টু ডাইপোল। হ্যাঁ না, তো দুটো ডাইপোল আছে, এইখানে একটা ডাইপোল। ডাইপোল মানে কি জানি, দুটো চার্জ মাইনাস কিউ প্লাস কিউ, এই দুটো চার্জ সার্টেন ডিস্টেন্স সেপারেশনে আছে, মাইনাস কিউ প্লাস কিউ। ভালো করে বুঝলি? কোনো প্রবলেম আছে? ঠিক আছে, বা কিউ ওয়ান কিউ টু ধরতে পারিস, কিউ ওয়ান কিউ ওয়ান, কিউ টু কিউ টু, দুদিকে দুটো ডাইপোল আছে। এদের মধ্যে ফোর্স কী হবে? লেটস সে এই ডাইপোলটা, ডাইপোল মোমেন্ট কত? পি। আমি ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি জানি না, কিউ ইন্টু ডিস্টেন্স। এদের মধ্যে ডিস্টেন্স হলে কিছু একটা আছে ভেরি ভেরি স্মল, তাহলে ডাইপোল মোমেন্ট পি এর ভ্যালু কত হবে? পি ওয়ান সমান আমি লিখতে পারি কিউ ইন্টু ডি। লিখতে পারি তো? এটা আমি আগের দিন করিয়েছি, ক্লাসে করিয়েছি, আপলোডও করে দিয়েছি মনে হয়। ভিডিও করেছিল আপলোড? করেছি। আচ্ছা, এইখানে তো এইটা ডাইপোল মোমেন্ট কী হবে তাহলে? পি টু। এই ডি ডিস্টেন্সটা দেওয়ার দরকার নেই, এইখান থেকে এটা আর, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ডি আর। বোঝা গেল? গেল না সেই জন্য। হ্যাঁ বুঝেছিস তো? এইটা একটা ডাইপোল, এই ডাইপোলটার এইখান থেকে নিয়ারেস্ট হচ্ছে। এবার এইগুলো একটু ভুলে যাবি, এগুলো তো জানিস তারা, ডিটি ভুলে যায়, এগুলো কোনো জায়গায় লাগবে না, হাতটা নিয়েই কাজ হবে। আচ্ছা, এইখানে এটাকেও ভুলে যা, জাস্ট কি মনে রাখবি? পি ওয়ান। আমি শর্ট ডাইপোল ধরে চলছি। আচ্ছা, পি ওয়ান ডাইপোলের জন্য এই পয়েন্টটা, শোন পরে 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 নিবি। পি ওয়ান ডাইপোলের জন্য এই পয়েন্টটা কি পয়েন্ট? এক্সিয়াল না ইকুইটোরিয়াল? এক্সিয়াল পয়েন্ট। এই পয়েন্টটাও এক্সিয়াল পয়েন্ট। আমরা জানি কোনো একটা যদি ডাইপোল থাকে, সেই ডাইপোলের জন্য এক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের একটা ফর্মুলা। কী ফর্মুলা? 2kp/r³। এটা আগের দিন হয়েছে। লিখবি ইলেকট্রিক ফিল্ড অন মাইনাস, ইলেকট্রিক ফোর্স অন মাইনাস q2, বা ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পজিশন অফ মাইনাস q2, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পজিশন অফ মাইনাস q2, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পজিশন অফ মাইনাস q2 ডিউ টু p1। কি হবে? ফিল্ড ই সমান, তারা ফর্মুলা কি জানিস? 2kp/r³। কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যেদিকে হোক না কেন, ফোর্সটা কোন দিকে হবে? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড এটা হলে ফোর্স কি হবে? ফোর্স ইলেকট্রিক ফিল্ডের সাথে কি মাল্টিপ্লাই করতে হয়? চার্জ, তাই তো? কোন দিকে হবে ফোর্সটা? অ্যাট্রাক্টিভ হবে কি? কেন হবে? কেন হবে? এই শোন, আমরা জানি যদি এই পয়েন্টটা বলি, এই দিকে যদি ডাইপোল হয়, ফিল্ডও কোন দিকে হয়, কিন্তু ফোর্স কোন দিকে হবে? কেন? কি চার্জ আসে? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ যদি থাকে, যেদিকে ফিল্ড হয় তার উল্টো দিকে কি হয়? ফোর্স হয়, তাই তো? নেগেটিভ চার্জ যদি থাকে, যেদিকে ফিল্ড হয় তার উল্টো দিকে ফোর্স হয়। বুঝতে পেরেছিস? এইখানে এটা যদি p1 বলি, এটা যদি এদিকে কি থাকে? ফিল্ড, তাহলে এইখানে ফিল্ডের ডিরেকশন, ডাইপোলের ডিরেকশন এদিকে হলে ফিল্ড এদিকে হবে, কিন্তু ফোর্স কী হবে? উল্টো দিকে। কেন ফোর্স উল্টো দিকে হবে? নেগেটিভ চার্জ আছে। ঠিক আছে, যে কোনো জায়গায় নেগেটিভ চার্জ থাকে মানে যেদিকে ফিল্ড হয়, ফোর্স তার উল্টো দিকে হবে, তাহলে ফোর্স কোন দিকে হবে? এদিকে। ঠিক আছে, এবারে লেখো ইলেকট্রিক ফোর্স অন q2, এটা মাইনাস q2 ওপর হলো, q2 ইলেকট্রিক ফোর্স অন q2 ডিউ টু p1। তাহলে q2 এর উপরে দেখ, এটা মাইনাস q2 এর উপর, লেবারের কার উপর? q2 এর উপর। 2kpq2, আর এর জায়গায় কি হবে রে? হ্যাঁ,
এইখানে যে কোনো পয়েন্ট হোক না কেন ফিল্ড কোন দিকে হবে, এবারে ফিল্ড এদিকে হবে কেন কি যেহেতু ডাইপোল এদিকে, এটা এক্সিয়াল পয়েন্ট। মাইনাস চার্জ বলে ফোর্স এদিকে, প্লাস চার্জ বলে ফোর্সটা এদিকে, বুঝেছিস? নেট ফোর্স কি হবে, দুটোকে কি করতে হবে, মাইনাস, এটা F1 এটা F2 লে দুটোকে মাইনাস করবি। মাইনাস করলে কি পাবি, আমি ডাইরেক্ট রেজাল্টটা লিখছি কেন কি তোদেরকে রেজাল্টটাই জানতে হবে, আর কিছু জানার দরকার নেই, ঠিক আছে? F নেট পাবি 6k P1 P2 বাই r টু দি পাওয়ার 4। এবার তোরা বলছিস ডিআরটা কোথায় গেল, ডিআর ভেরি ভেরি স্মল, মানে ওটা কি হয়ে যাবে, ডিআরটা থাকবে, ডিআর এর এটাকে ইয়ে করে দেবে, তাহলে ফোর্স আসবে 6k P1 P2 বাই r টু দি পাওয়ার 4, ঠিক আছে? বুঝেছিস? এটা তুই আরেকটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বের করতে পারিস, F is equal to P into D by dr। দাঁড়া বোঝাচ্ছি, আমি কোন ডাইপোলের উপর ফোর্স বের করছি, P2 ডাইপোলের উপর, কার জন্য বের করছি, হ্যাঁ বল, P1 এর জন্য, দুটো ডাইপোল আছে, কোন ডাইপোলের উপর ফোর্স বের করছি, P2, কার জন্য বের করছি, আচ্ছা ফর্মুলা তাহলে কি হবে, ফোর্স অন টু ডাইপোল মানে এখানে P2 লিখবি, আর এই ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য আসবে, 1 এর জন্য আসবে, বুঝেছিস? এবারে দেখ এইখান থেকে ডাইরেক্ট ফর্মুলাটা কি করে আসছে, আমি ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের জন্য, যদি এটা একটা ডাইপোল হয় P1 ডাইপোল, এখান থেকে r ডিসটেন্সে আমি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা জানি তো, কি ফর্মুলা হয় বল, 2 বাই 2k P1 বাই r কি হওয়া উচিত হবে তো, এটা কিন্তু ডিফারেন্সিয়েট কর কার রেসপেক্টে, এই সময় তো লাস্ট নিয়ে এসেছিস, টু কে P1টা কনস্ট্যান্ট, এটা কোথায় যাবে, ডি বাই ডিআর, আর এর পাওয়ার কত হবে, -3। এটা ডিফারেন্সিয়েশনটা করতে না, অনেক বড় হয়ে গেছে, ডিফারেন্সিয়েশন করতে পারবে না, বলি তো কি হবে ডিফারেন্সিয়েশন বল, আমরা জানি যেটা পাওয়ার থাকে সেটা কোথায় আসে, সামনে আসে, আর পাওয়ার কি হয়, কমে যায়, তাই তো? তাহলে 2k P1 যেমন আছে থাকবে, -3 সামনে আসবে, আর এর পাওয়ার 1 কমে গিয়ে কি হবে, r টু দি পাওয়ার -4, আর নিচেতে লিখলে r টু দি পাওয়ার 4, না বুঝলি না? এই জায়গায় ডিফারেন্সিয়েশনটা বুঝেছিস অমৃত, 2k P বাইরে যাবে, d বাই dr r টু দি পাওয়ার -3 ডিফারেন্সিয়েশন কি হয়, -3 সামনে যায়, আর এর পাওয়ার 1 কমে গিয়ে -4, -2 না কিন্তু কমছে, -3 থেকে 1 কমলে -4 হয়, -4টা নিচে লিখলে r টু দি পাওয়ার 4 লিখবো। দেখ তাহলে f কত আসছে, P2 এখানে কি আসছে 6k, এটা P2 না এটা P1 হবে, 6k P1 P2 বাই r টু দি পাওয়ার 4, এটা মাইনাস আসছে, মাইনাস কেন আসছে, অ্যাট্রাক্টিং ফোর্স, মাইনাস কিসের জন্য আসছে, অ্যাট্রাক্টিং ফোর্স, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ এবার লাস্ট দিকে একটা কোশ্চেন দেখি, কোশ্চেনটা হচ্ছে চেঞ্জ করি, জাস্ট এইটা মনে রাখবি, এফটা কার সাথে প্রপোর্শনাল হয়, আর টু দি পাওয়ার 4। যেই স্টুডেন্ট যারা তাদেরকে সবটাই মনে রাখতে হবে, নিজের স্টুডেন্ট যারা তারা শুধু ফোর্সের সাথে আর এর ভেরিয়েশনটা মনে রাখবে। এটা এটা তো পেলাম, এই যে ডি বাই ডিআরটা, হ্যাঁ আমি আগে এইখান থেকে ফর্মুলা বের করেছি, তারপর এটা একটা শর্টকাট বলেছি, এপসিলন P2 ইন্টু dE1 বাই dr, বুঝতে পারলি? এটা শর্টকাটটা, আর এটা হচ্ছে এই দুটো থেকে ফর্মুলা যেটা বেরোলো। আর তোকে আলটিমেটলি যারা নিটের স্টুডেন্ট তারা শুধু এই মনে রাখবে, 6k P1 P2 বাই r টু দি পাওয়ার 4, এর বাইরে কিছু মনে রাখবে। তোমার সায়াম না আসছে আমার কাছে মাঝে মাঝে টেস্ট নিতে, তুই একটু ওর সাথে কোঅর্ডিনেট করে, তোরা যারা নিটে আছিস তোরা একসাথে দুজন মিলে আয়, তোরা একটা চ্যাপ্টার ঠিক করে তোরা বলে দেয় আমাকে কেমিস্ট্রি, আমি এই চ্যাপ্টারটা ফেলছি, আমি পেপার বানিয়ে রাখি, ওইটা দিয়ে যাই, আজকে একটা যেমন দিয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ও আই থিঙ্ক 6টা চ্যাপ্টার ঠিক আছে একসাথে, এইভাবে তোরা ইয়ে করে যদি আসিস, বাকি টপিকে বায়োলজি ছাড়া, শুধু কেমিস্ট্রিটা হলো, বায়োলজি দুটো পেপার আছে, রিডিং দিয়ে দেবো 11
কোশ্চেনটা আছে দুটো ডাইপোল আছে, দুটো ডাইপোলের মধ্যে ডিস্টেন্সটা আমি 2 টাইমস বাড়িয়ে দিয়েছি। দুটো ডাইপোলের মধ্যে ফোর্স এফ, তাদের ডিস্টেন্সটা 2 টাইম বাড়িয়ে দিলে এফ কত হবে? কত করে হয়ে যাবে এক লাইনের কোশ্চেন। দুটো ডাইপোল আছে তাদের মধ্যে ফোর্স এফ, তাদের ডিস্টেন্স ডাবল করে দিয়েছি, ফোর্স কত হবে? কত হবে বলো ভাই? দুটো ডাইপোল আছে তাদের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স আর, তারপর ডাবল করেছি মানে কত করে দিয়েছি? 2 আর। ফোর্স কত হচ্ছে? 1/16। হ্যাঁ, f proportional to 1/r⁴ একটু আগে বললি, তাহলে f dash proportional to 1 by কি হবে? 2r⁴ এটাকে ডিভাইড করবে হ্যাঁ 16:1। তাহলে এই কোশ্চেনগুলি ইনজারলি মেন্সে আসছিল এক্সিয়াল পয়েন্টের উপর, ঠিক আছে। ডব্লিউবিজি 2023-এর কোশ্চেন দেখবি তো এই কোশ্চেনটা পেয়ে যাবে। হ্যাঁ ক্লাসটা বেশি রোজ সকালে আমি লিখছিলাম। আচ্ছা, এবারে এটা থেকেই 2021 বা 22-এ মেন্সে এই কোশ্চেনটা দিয়েছি যে দুটো প্যারালাল ডাইপোল আছে, তখন তাদের মধ্যে ফোর্স কত? আমি কোশ্চেনটা দেখাচ্ছি। এবারে ভিআইপি করতে আমার কাজটা অনেক ইজি হয়ে গেছে, সেঙ্গেজ বোঝানো খুব চাপের ব্যাপার হয়। আমি ওই জন্য সেঙ্গেজ এবারে লেভেলও ধরি, একটা ব্যাচ রেখেছি ওই ব্যাচে সেঙ্গেজ এসপিটি সব করাই, একটা ব্যাচে সিম্পল ঝেড়ে ভিআইপি করি, কোনো দিতে হয় না কিছু, ঘুরে ঘুরে হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বারটা দেখো, এটা এসছে আই থিঙ্ক 2013 সালে আমাদের সময়কার। করবি না, নতুন পারিস না, তাহলে করবিটা কি? 0 তে 41% আছে। সি হবে না, এখানেই তো স্ক্যাম হয়ে গেল। কেন সি হবে না? বলে যে দুটো পয়েন্ট ডাইপোল আছে, ডাইপোল মানে P1 আর P2, পয়েন্ট ডাইপোল মানে শর্ট ডাইপোল, তারা প্যারালাল, তাদের মধ্যে ফোর্স কত? তাহলে এই ডাইপোলটার জন্য এই পয়েন্টটা কি পয়েন্ট? এক্সিয়াল, তাই কি? P1 এর জন্য এই পয়েন্টটা, মানে P1 এর জন্য এই পয়েন্টটা বা P2 এর জন্য এই পয়েন্টটা, একজনের পয়েন্ট অন্যজনের রেসপেক্টে ইকুইটোরিয়াল আছে, তো ইকুইটোরিয়াল মানে পারপেন্ডিকুলার। যদি P2টা এখানে থাকতো তখন এক্সিয়াল হতো। এক্সিয়াল মানে এটাকে লম্বা করে টেনে বাড়ালে যদি তার উপর পড়ে এক্সিয়াল, কিন্তু লম্বা করে টেনে বাড়ালে কি আসছে? কোথায় আসছে? এই জায়গায় আসছে না, বুঝতে পারিস? এবারে P1 এর জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি? KP/RQ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা জানিস, KP1/RQ, এটা তোরা জানিস, আগের দিন পড়েছিস। তোদেরকে ফর্মুলা কি বললাম আমি? P2 ইন্টু, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে রে? একই হবে, 2kp হচ্ছিল, 2kp তে কি আসছিল ডিফারেন্সিয়েশন? 2kp তে, তাহলে এখানে KP/RQ তে কি হবে? বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ, আরে 2kp তে যদি 6 হয় তাহলে KP/RQ কি হবে? 3 হবে। একই ভাবে করবো ডিফারেন্সিয়েশন। 2kp/RQ যদি 6kp1p2/r⁴ হয় তাহলে kp তে কত হবে? এটা বুঝতে পেরেছিস? এর জন্য এটা কি পয়েন্ট? ইকুইটোরিয়াল পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কি হয়? এটাকে ডিফারেন্সিয়েট কর না, ডিফারেন্সিয়েটটা করেই দেখ। তাহলে d/dr, kp1 বাইরে যাবে,
r⁻³ ডিফারেন্সিয়েট করলে kp1 এখানে আসবে, -3 সামনে, আর এর পাওয়ার হয়ে যাবে 4, তাহলে -3 kp1/r⁴ -3 গুণ কর এখানে 3 kp1p2/r⁴। বুঝতে পারলে কি বললাম? ওই জন্য ফর্মুলাটা বলেছিলাম, এমনি বলেছিলাম তো যাতে ডাইরেক্ট বলতে পারতাম 6 kp1p2/r⁴ মনে রাখবি। কিন্তু নিটের স্টুডেন্টদের একটা বেনিফিট আছে, তোদের ফর্মুলা দিয়ে কোনো কোশ্চেন হবে না, তোদের শুধু ভেরিয়েশন দিয়ে আসে, এফ এর সাথে আর এর ভেরিয়েশন কি। হ্যাঁ যেই মেন বায়োলজি ছাড়া বায়োলজিকে সায়েন্সের সাবজেক্ট বলে অন্তত আমি তো মনে করি না, অন্তত 11-12 পরে হয়তো অনেক ভালো ডাক্তারি ফাক্তারি পড়ে লোকজন, ঠিক আছে, ইতিহাস পড়তে হয়। আবার এটাও খুব বাজে নিয়ম যে সবকিছু এনসিআরটি থেকেই আসবে, লাইন বাই লাইন ওইভাবে মানুষ বুঝবে না তো, সেটা টেনে ঝেড়ে মুখস্থ করবে, পুরো এক্সামটা মুখস্থের উপর দাঁড়িয়ে গেছে। হ্যাঁ ঠিক কি একটা বইকে কি বাবা, মানে কি সে কি গীতা নাকি যে আমাকে পড়ে পড়ে মুখস্থ করতে হবে? মানে কোনো ইন্টেলেকচুয়ালিটি নেই যে না একটু ভেবে চিন্তে করবে। হ্যাঁ লাস্টে তো পড়তে হবে না, লাস্টে না তোকে বোটানি পড়তে হবে না তোকে জুলজি পড়তে হবে, পড়বি তো ফিজিওলজি, আর ফিজিওলজি মানে 2টি চ্যাপ্টার আছে, ফিজিওলজি তো বেশি চ্যাপ্টার নেই 11-12। তাই কি তাহলে 4 থাকা উচিত ছিল, x³ তো থাকবে না ভাই, 4ই থাকবে, তাহলে দেয়া অপশনটা তো ভুল আছে, 3 kp1p2/r⁴ হবে। ও অ্যান্সারে এখানে 4 দিয়েছে কিন্তু এখানে অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে। লেখো নতুন টপিক, এরিয়া ভেক্টর and concept of solid angle and electric field lines। আরে কি লেখা আছে এটা? এরিয়া ভেক্টর, কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল। হ্যাঁ আমি ওটার জন্যই পয়সা পাই ভাই, আমাকে দিতেই হবে, কিছু করার নেই, পেট চলে না। আজকে একজন বলছে যে স্যার পড়াতে বোরিং লাগে না, আমি বললাম যে জিনিস পেট চালায় সেই জিনিসে বোরিং লাগা উচিত না, ঠিক আছে। আমি টোটো চালাই, আমি যদি টোটো চালাতে বোরিং লাগে তাহলে পেট চলবে? যে জিনিস পেট চালায় সেই জিনিসে বোরিং কোনোই লাগা উচিত না, বাকি যে কোনো জিনিসে বোরিং লাগতে পারে, আমাদের উল্টোটাই হয়। সলিড অ্যাঙ্গেল, এরিয়া স্কেলার না ভেক্টর? কি করে ভেক্টর বলেছিলাম, এটা এরিয়া। আরে ভাই সব মনে আছে রে, এরিয়াটাই পেনটাকে হোল্ড করতে পারে, পারে তো, নিচের এরিয়াটা হোল্ড করতে পারবে? পারবে না, দুটো এরিয়া তো সেম, এরিয়াটাও যা এরিয়াটাও তো তাই, তাহলে প্রবলেম কি? আমি তো এরিয়া জাস্ট এমনি লিখতে পারতাম, কিন্তু ওপরের এরিয়াটার ফাংশন আর নিচের এরিয়াটার ফাংশন আলাদা, সেই জন্য এরিয়াটা কোন দিকে নিচ্ছি সেটা জানাটা জরুরি, সেই জন্য আমরা এরিয়াকে একটা ভেক্টর কোয়ান্টিটি হিসাবে জানি, আর এরিয়া ভেক্টরটা সবসময় এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হয়, এরিয়া ভেক্টরটা সবসময় এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হয়। যেমন আমি ধরে নে এক্স ওয়াই জেড, এইখানে তো কোনো একটা এরিয়া আছে ওয়াই জেড প্লেনেতে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার দিক কোনটা হবে? মেখলা কোন দিকটা হবে? ওয়াই জেড এর সাথে পারপেন্ডিকুলার। ওয়াই জেড যদি এরকম হয়, সাথে পারপেন্ডিকুলার কোন দিকটা হচ্ছে? এই দিকটা, হয় আই ক্যাপ না হলে মাইনাস আই ক্যাপ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, আই ক্যাপ হতে পারে মাইনাস আই ক্যাপ হতে পারে, বোঝা গেল? প্রবলেম নেই তো, ঠিক আছে। তাহলে এরিয়া ভেক্টরকে আমরা লিখি a into n cap, where n cap is the vector perpendicular to that area। তাহলে এরিয়া ভেক্টর কি লিখবি? এরিয়া ভেক্টর is an unit vector which is perpendicular to the area, যেখানে আমরা এটাকে n cap দিয়ে লিখছি, ঠিক আছে, আর n cap এর সাথে এরিয়ার ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করলে আমি এরিয়া ভেক্টর পেয়ে যাই। সৃজনের কাছে একটা কোশ্চেন আছে, তোরা যদি পারিস আজকে ভেক্টরের লাস্ট
আজকে ভেক্টরের রাত্রের দিকে আমি একটা, আজকে না মঙ্গলবার দিন আমি একটা আপলোড করবো লেকচার, তোরা যদি পারিস ওটা দেখিস। ঠিক আছে, মানে ওখানে ভেক্টর রিলেটেড কিছু কোশ্চেন করানো আছে যেটা আমি তোদেরকে ক্লাস 11-এ পড়াইনি। ঠিক আছে, প্রজেকশন টজেকশন পড়েছিলাম, কিন্তু তার রিলেটেড দেখছি 2024 সালে তোরা যখন ক্লাস 11-এ ছিলি, হ্যাঁ তখন অবশ্য ডাব্লিউবিজেই হয়নি, তখন হয়নি তো, ক্লাস 11-এ যখন ভেক্টর পড়েছি তখন ডাব্লিউবিজেই হয়নি, তারপরে হয়েছে ডাব্লিউবিতে ওই কোশ্চেনটা এসছে, তো এটা পড়াবো। ঠিক আছে, একটু দেখে নিস, আমি বলে দেবো কোন জায়গাটা দেখতে হবে, ওই জায়গাটা দেখে নিন। আচ্ছা দাঁড়া বোঝাচ্ছি। যেই মেনেরই একটা কোশ্চেন, কিন্তু আমি জাস্ট কোশ্চেনের একটা ছোট্ট পোর্শনই নেবো। 0 0 0 find out area vector of this area. অনেক, এটার এরিয়া ভেক্টর বের করতে হবে, কি করে বের করবো? এরিয়া ভেক্টরকে বাংলায় ক্ষেত্র ভেক্টর বলা হয়, ক্ষেত্র ভেক্টর তো, ক্ষেত্র ভেক্টর। হ্যাঁ, এর রেজাল্ট কেমন হয়েছে তোদের? পেয়েছিস তো রেজাল্ট? হ্যাঁ দেখি যাবো, দেখা না, আরে কি হবে, 11-এর রেজাল্ট তো, অসুবিধা নেই, দেখা, এই পারবো, দেখা না, আরে তুই না দিলে আমি কোনো না কোনো জায়গা থেকে তো পেয়ে যাবো। হবে, এর এরিয়া ভেক্টর বের করতে পারবি? আমি একটু হিন্ট দিচ্ছি, পারবি? এর এরিয়া ভেক্টর বের করতে পারবি? ভেরি গুড। দুটো ভেক্টরকে ক্রস করলে আমরা যে ভেক্টরটা পাই সেটা দুজনের সাথে কি হয়, পারপেন্ডিকুলার হয়, তাই তো? রিডিন রিডিন কত নম্বরে ছিল ফিজিক্স? কি নম্বরে ভাই? টোটাল 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 50। এটা কি র্যাঙ্ক ওয়াইজ করেছে না কি ওয়াইজ? সৌমিক খুঁজে পাচ্ছি না তো। নেবার গো, ফিজিক্সের কি হাল! বাহ, চলো। হুম, প্রুফ দিলেও তো সৌনক বিদিত তো 32-28 করে 33-32 পেয়েছে, তাহলে সৌনক বিদিত অরিত্র মন্ডল আগস্ট করে কত পেয়েছে? অরিত্র মন্ডল নিট অ্যাসপিরেন্ট কি? বাবা মনে হয় কবে একবার ফোন করেছে।
আকাশ করে তো কম পেয়েছি 25। নেওয়ার পড়াশোনা কর একটু, সবেতেই নাম্বার কম। দেখ রেজাল্ট কবে পেয়েছি? আজকে? এখন একটা পর দেখ, আমরা জানি যদি দুটো ভেক্টরকে ক্রস করি তাহলে সেটার সাথে যে ভেক্টরটা পাবো সেটা দুজনের সাথে কি হবে? পারপেন্ডিকুলার হবে। তাহলে আমি এখানের একটা যে কোনো একটা ভেক্টর ধরি, এখানের এই ভেক্টরটাকে আমি কি ধরতে পারি? একটা যে কোনো একটা ভেক্টর। আর এদিকের একটা যে কোনো একটা ভেক্টর ধরতে পারি। এই দুটো ভেক্টর যে প্লেনেতে আছে, কোন প্লেনেতে আছে? এই এরিয়ার প্লেনে আছে। এর সাথে এই দুজনকে যদি ক্রস করি যেটা পাবে এটা দুজনের সাথে কি হবে? পারপেন্ডিকুলার হবে। যে কোনো দুটো ভেক্টরকে যদি ক্রস করি, ধরেন এখানে দুটো ভেক্টর আছে, এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরকে যদি তুই ক্রস করিস, তুই যে 3 নম্বর ভেক্টরটা পাবি সেটা কি হবে? এদের দুজনের সাথেই পারপেন্ডিকুলার হবে। বুঝতে পারলি কি বললাম? প্রবলেম আছে কোনো? এখানে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরকে ক্রস করলে যেটা পাবি সেটা দুজনের সাথে কি হবে? পারপেন্ডিকুলার হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে আমি যে কোনো দুটো ভেক্টরকে আগে নেব। আচ্ছা, এটা এ এটা 0 0 0, তাহলে এই ভেক্টরটাকে আমি কি লিখতে পারি? এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। আর এই দিকের ভেক্টরটাকে কি লিখতে পারি? এ 0 থেকে A 0 0, মানে কি লিখতে পারি আমি এই দিকের ভেক্টরটাকে? এ থেকে মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে তো, হ্যাঁ। আর এ থেকে 0 মাইনাস করলে কি পাচ্ছি? এ জে ক্যাপ। দুটোকে ক্রস কর। 11-এর রেজাল্টের হয়তো বিশাল কিছু গুরুত্ব নেই, ঠিক আছে, কিন্তু স্টিল তোর প্রিপারেশনটা মোটামুটি একটা রিফ্লেকশন পাওয়া যায়। আর 11-এ যদি তুই ভালো করে না রিভাইজ করিস, পুরোনো জিনিসগুলো যদি না জানা থাকে, তুই 10% শিওর হয়ে যায় যে তোর কোথাও কোনো এক্সামে সিলেকশন হবে না, আনলেস এন্ড আনটিল তুই 11 রিভাইজ করছিস। কিছু না, জাস্ট রিভাইজ করতে হবে তোকে পুরোটা। রোটেশন এখন রিভাইজ করবি না, রোটেশন ছাড়া বাকি যে টপিকগুলো আছে সব রিভাইজ করে নিবি। রোটেশন জাস্ট মেন্স লেভেল পর্যন্ত রিভাইজ করবি, শুধু ফর্মুলা গুলো আর পিওয়াই কিউ গুলো করলেই হবে। শুধু পিওয়াই কিউ ফর্মুলা কর না, তাহলেই ওটাই বের করতে আসে বেশি। এটা হবে? দুটোকে ক্রস করতে পারবো তো? এ আই প্লাস এ জে প্লাস এ কে ক্রস এ জে, ক্রস করলে কি হবে রে? হুম, আই এর সাথে জে ক্রস করলে কে, জে এর সাথে জে করলে 0, কে এর সাথে জে করলে কি হবে? হ্যাঁ, মাইনাস আই কে স্কোয়ার। এইটা তো ভেক্টরটা বেরোলো। এবারে এইটা এই ভেক্টরটা কার সাথে পারপেন্ডিকুলার? যে এরিয়াটা দিয়েছে তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে সেটা তো ইউনিট ভেক্টর না। ইউনিট ভেক্টরের জন্য কি করতে হবে? আবার এই ভেক্টরটাকে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হয়, জানা আছে তো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দিস ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। তাহলে ইউনিট ভেক্টরের ফর্মুলা কি হবে? তুই যেটা পেলি সেটাকে তোকে কি দিয়ে ডিভাইড করতে হবে? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কি? √a² তার স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। মানে কি মাইনাস স্কোয়ার তো প্লাসই হয়ে যাবে। তাহলে স্কোয়ার কমন নে, কে ক্যাপ মাইনাস আই ক্যাপ, আর নিচে এখানে কি হবে? √2a²। তাহলে স্কোয়ার স্কোয়ার আউট, কে মাইনাস আই বাই √2। এটা হচ্ছে ইউনিট ভেক্টরটা পেলাম। বুঝতে পেরেছিস? আমিও কি বললাম বুঝতে পেরেছিস? তুই এই যে ক্রস করে যেটা পেলি সেটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ভেক্টর। এবারে সেই দিকে তোকে ইউনিট ভেক্টরটা পেতে হবে। কেন? তুই এরিয়া ভেক্টরের ফর্মুলা কি জানিস? এ ইজ ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ। তাহলে তোকে এন ক্যাপটা পেতে হবে। আর এরিয়াটা কত? এরিয়া তুই কি করে বের করতে পারবি বল? এটা কি একটা প্যারালোগ্রাম, এরিয়া কি করে বের করতে হয় জানা আছে? D1 কোনটা? এটা তো
ডি টু কোনটা? এটা তো, হ্যাঁ, আরে ডি ওয়ান ডি টু এটা তো, তাদেরকে তুই ক্রস করে কি পেয়েছিস? তাহলে এটার ম্যাগনিচিউড বের করতে হবে। ম্যাগনিচিউড কত হচ্ছে এটার? বল কত হচ্ছে? ম্যাগনিচিউড তো এই নিচেরটা, আর এটার ম্যাগনিচিউড তো নিচেরটাই। তাহলে কত হচ্ছে এটা? √2 স্কোয়ার। তাহলে তুই কি পেয়ে গেলি? এটা স্কোয়ার বাই √2 এরিয়া পেয়ে গেলি। তাহলে এরিয়া ভেক্টর কি হবে? এ স্কোয়ার বাই √2 ইন্টু কে ক্যাপ মাইনাস আই ক্যাপ বাই √2। এইভাবে এরিয়া ভেক্টর বের করতে হয়। বোঝা গেছে? এগুলো ক্লাস 11-এর জিনিস, ভেক্টরেই পড়া উচিত। তাহলে খাতা দেখাই, মানে তুই যে আদৌ ভুল করেছিস কিনা সেইগুলো কি করে বুঝবো? এক্সাম কেমন হয়েছিল? তোর মানে ফিজিক্সের অঙ্কতে 40-এর এক্সাম ছিল, দিয়েছে 31। বোঝা গেছে এটা? হ্যাঁ, আচ্ছা। এবার লেখো ইলেকট্রিক ফ্লাক্স। করো। ও সলিড অ্যাঙ্গেল লেখা হয়নি, লেখ সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল লেখা আগে। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল জিনিসটা পড়েছিলাম আগে। ধরে নে, জাস্ট ফর্মুলাই বলবো, পুরোটা বলবো না। এটা কোনো একটা এরিয়া। আচ্ছা, এটা তোকে যদি বলে এর অ্যাঙ্গেলটা তুই বের করতে পারবি তো? কি করে করবি? বললো এই পয়েন্টে কত অ্যাঙ্গেল করছে, যে এখান থেকে একটা লাইন টানবি যেটা এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে পাস করবে, এখান থেকে একটা লাইন টানবি এই পয়েন্ট দিয়ে পাস করবে, তুই সিম্পল বলে দিবি থিটা। তাই তো? এটা কি অ্যাঙ্গেল হলো? প্লেন অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল কি করে বের করতে হয়? এটা কোনো একটা এরিয়া, তোকে বললো এই পয়েন্টে কত অ্যাঙ্গেল করছে, তাহলে তুই এইটাকে কানেক্ট করলি, এটাকে কানেক্ট করলি, দেখ একটা সলিড সারফেস তৈরি হচ্ছে, হচ্ছে না? একটা সলিড রিজিয়ন তৈরি হচ্ছে তো, থ্রি ডি হচ্ছে না? বুঝতে পারলি না পারলি না? একটা থ্রি রিজিয়ন তৈরি হচ্ছে তো, তাহলে দেখতে পাচ্ছিস? দেখ থ্রি রিজিয়ন তৈরি হচ্ছে না এর ভেতরটাই। বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এবারে কি করে পাবি সলিড অ্যাঙ্গেলটা? না, এইটাকে যদি থিটা বলিস, তাহলে এইখানে যে সলিড অ্যাঙ্গেল তৈরি করবে সেইটাকে আমরা লিখি কি দিয়ে? ওমেগা। এটাকে বলে ক্যাপিটাল ওমেগা। টু পাই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ওটা ওম না, কিন্তু ওটা ওমেগা। ওমেগার ঘড়ি হয় দেখেছিস? ওমেগা ওয়াচেস, ওমেগা ওয়াচেসে ওই সাইনটা দেওয়া থাকে, দেখেছিস তো? অনেক দাম, 5,00,000-6,00,000 টাকা দাম। হুম, 10-15 হাজারে কেনা যেতে পারে, 6,00,000 টাকার ঘড়ি কেনার মতো আমার। 15, 20, 25 পর্যন্ত ঠিক আছে। কিটা কিনে দে একটা। তুই স্টুডেন্ট হয়ে কি করছিস? হ্যাঁ, ভালো র্যাঙ্ক পেলে কিনে দিবি তো? তোকে দিন রাত পড়াবো, তুই চলাই, তুই যখন ফ্রি আছিস চলাই। তুই যদি আমাকে ওমেগার ঘড়ি কিনে দিস, তোকে আমি সকাল চলে এসছিস। কোথায়? হ্যালো, আর যাবো, আর যাবো কি বলে? চলে এসছি তো, কোথায় চলে এসছি? হ্যাঁ, কোথায় চলে এসছিস? ও আচ্ছা, না আমি তোকে
2.1 মাইনাস cos থিটা। এবারে ধরে নে একটা আমি পুরো টোটাল শিয়ার ধরছি, টোটাল শিয়ার মানে মাঝারি অ্যাঙ্গেলটা কত 360, থিটাটা কোন অ্যাঙ্গেল হচ্ছে টোটাল অ্যাঙ্গেলের হাফ হচ্ছে, দেখ থিটাটা যে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে তার হাফ, তাহলে এখানে 360 অ্যাঙ্গেল হলে তার হাফ কত হবে? হ্যাঁ, তাহলে তখন টোটাল সলিড অ্যাঙ্গেল কত হবে? cos 180 ভ্যালু কত? -1, তাহলে কত হচ্ছে এটা? 4 পাই হওয়া উচিত তো একটা স্ফিয়ারের জন্য। একটা স্ফিয়ারের জন্য টোটাল সলিড অ্যাঙ্গেল কত হওয়া উচিত? 4 পাই। আচ্ছা, সলিড অ্যাঙ্গেল কি করে আসছে যদি বলতে চাস আমি এটা বলবো, এর একটা পেন লাইন, এই লাইনটাকে একবার ঘোরা, কি তৈরি হয়? সার্কেল তৈরি হচ্ছে। সেই সার্কেল, এই লাইনটা এরম আছে, এটাতে একবার ঘোরা, কি তৈরি হচ্ছে? সার্কেল। সেই সার্কেলটাকে একবার ঘুরিয়ে দে, কি তৈরি হবে? স্ফিয়ার। মানে 2 পাই, আবার একবার ঘোরাচ্ছিস কত? 2 পাই, টোটাল কত হচ্ছে? 4 পাই। বোঝা গেছে? হ্যাঁ, এবারে দেখ ইলেকট্রিক ফিল্ড লাইন কি কি দিয়েছিলাম, সলিড অ্যাঙ্গেল, এনআই ভেক্টর আর সলিড অ্যাঙ্গেল। এবার লেখ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তারপরে ইলেকট্রিক ফ্লাক্সে যাবো। ইলেকট্রিক ফিল্ড লাইন্স, আচ্ছা ফিল্ড লাইনটা কি জিনিস? ধরে নে একটা পজিটিভ চার্জ হচ্ছে Q1, Q1 থেকে ফিল্ড লাইন কোন দিকে যাবে সবসময়? ঠিক আছে, যদি -Q1 হয় তখন কি হবে? বোঝা গেছে? হুম, এখান থেকে ওই সেই আকাশের বইটা দে না, ক্যাটালিস্ট। কোথায় কোশ্চেনটা দেখেছিলাম খেয়াল নেই। সায়েমের কাছে আছে। হুম, এক্সামই চলছে। সাহিল কি বললো? এ এর সাথে বি, এ দুজনে চার্জের রেশিও বের করো। রেশিও কত? চার্জের রেশিও কত হবে? হবে Q1 থেকে কতগুলো ফিল্ড লাইন বেরোচ্ছে, Q2 তে কতগুলো ঢুকছে, Q2 তে 4টে, তাহলে রেশিও কত হবে? 6/4। Q1 টা অবশ্যই পজিটিভ আর Q2 অবশ্যই নেগেটিভ। বুঝেছিস?
ও আর মানে কিউ এ কিউ বি আর কি, সরি মানে কিউ এ বাই কিউ বি বের করতে বলেছি। আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে 3টে পজিটিভ চার্জ আছে, বলছে এদের ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কিভাবে ওরিয়েন্টেড থাকবে। এরকম ভাবে থাকবে না এরকম ভাবে থাকবে। সেকেন্ড এটা, যতগুলো ফিল্ড লাইন সবাই চার্জ দিয়ে পাস করতে হবে সবাইকে। এখানে ফিল্ড লাইন গুলো চার্জ দিয়ে পাস করছে না, এটা হবে না, এটা হবে। বোঝা গেছে? লাস্ট কোশ্চেন, এটা করতে পারলে চকলেট খাবো। ফেমাস কোশ্চেন, Q1 থেকে ফিল্ড লাইন গুলো এভাবে বেরিয়ে Q2 তে যায়। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি। Q1 এর সাথে Q2 রেশিও বের করো। Q1 থেকে ফিল্ড লাইন গুলো সমস্ত ফিল্ড লাইন ওই 60 ডিগ্রির মধ্যেই থাকে, বেরিয়ে Q2 তে যায়। হ্যাঁ, সিক্সটি থেকে বেরোয় যে 90 ডিগ্রিতে ঢুকে, তাদের রেশিও কত হবে Q1:Q2? মিস করে গেল একটু জন্য। এটা এদের সলিড অ্যাঙ্গেলের রেশিওর সাথে সমান হবে। এর ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল কত? 1 মাইনাস কস থিটা। কস থিটা কত হবে? হাফ, তাই তো? আর এর ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল, এদের দুজনে যা রেশিও হবে এদের রেশিও তাই হবে। তুই প্লাস করে দিয়েছিল মনে হয় না? কি করে করেছিল 3:2? সলিড অ্যাঙ্গেল দিয়ে ভাবতে হবে যে এ 60 ডিগ্রি, যে তার যত ফিল্ড লাইন সব 60 ডিগ্রির মধ্যে দিয়ে বেরোচ্ছে, আর যার 90 ডিগ্রি তার যত ফিল্ড লাইন সব 90 ডিগ্রির মধ্যে দিয়ে আসছে। তাহলে যার যত বেশি ফিল্ড লাইন আসবে তার তত ম্যাগনিটিউড বেশি। তাহলে যেহেতু 90 ডিগ্রি, এর ক্ষেত্রে ফিল্ড লাইন বেশি আসছে নিশ্চয়। বুঝতে পেরেছি সৃজন? তাহলে তাদের সলিড অ্যাঙ্গেলের রেশিওটাই হবে তাদের চার্জের ম্যাগনিটিউডের রেশিও, মানে 1:, কত হবে? বুঝেছিস তো? ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা, দুটো যদি পজিটিভ চার্জ হয় তখন ফিল্ড লাইন এভাবে রিপেল করে যায়, এগুলো তোরা জানিস আশা করি। ঠিক আছে, এগুলো ভুলভাল জিনিস। একবার এনসিআরটি পড়বি এই জায়গাটা, এনসিআরটি এই জায়গাটা একবার একটু পড়ে নিবি। ঠিক আছে, রেফার এনসিআরটি, কেন কি খুচখাচ ছোটখাটো জিনিস অনেক কিছু লেখা থাকে, এনসিআরটিটা একবার পড়ে নেবে। ঠিক আছে, অমৃত বোঝা যাচ্ছে? ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স বাংলায় যদি বলি, ইংলিশে ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, এটা আমার ব্যাংক অ্যাকাউন্ট, চারদিকে টাকা উঠছে, কিছু টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পাস করে, কিছু ম্যাক্সিমামটাই বেরিয়ে যায়। যেইগুলো পাস করে সেগুলো ঢোকে, কিছুক্ষণ থাকে, আবার সেগুলো বেরিয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, কিসের কিসের ঘড়ির কথা বলছিলি? নেত কোল না নাপতোল? সেটা আবার কি জিনিস? কেই কেই হ্যাঁ, নেতকোল ফেতকোল নেবো না। 18-20 হাজার টাকার ঘড়ির জন্য সারাদিন পড়াবো তোদের?
না না, পড় পড়, ভালো করে পড়। আমার একটা স্টুডেন্ট দিয়েছিল, আমার এর দাদা আ- সমুদ্র স্যারকে দিয়েছিল। এর আগের ইয়ার একটা ছেলে দিয়েছিল 13-14 টাইটানের কিছু একটা ঘুরে দিয়েছিল 13-14 হাজার টাকা দাম। আমি এনগেজমেন্টে দিয়েছিল আর কি। না, এমনি দিয়েছিল, এমনি দিয়েছিল। না, আমার দাদা র্যাঙ্ক করার পর দিয়েছিল সমুদ্র স্যারকে 11,000 টাকা। তুই র্যাঙ্ক পা তাড়াতাড়ি র্যাঙ্ক পা, সব পরীক্ষাতে, যে কোনো পরীক্ষায় র্যাঙ্ক পেলে হবে তো। না না তাহলে বিহার যেই দেয়া করাবো। বিহার যেইতে যদি আইআইটি পাটনা ঢুকে যায় তাহলে আইডি পার্টনার ভালো, আইডি পার্টনার সিএস ডিপার্টমেন্ট বেশ ভালো। আর নতুন যত নিউ আইডি আছে তার মধ্যে আইডি পার্টনার ভালো আছে। সিএস একটা স্টুডেন্ট আছে, দেবজ্যোতি, কলেজের স্টুডেন্ট। দেখ, তাহলে এখানে ফ্লাক্স কত? 3টে, মানে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করবে সেটা হচ্ছে তার ফ্লাক্স। দু ধরনের ফ্লাক্স হয়, একটা ইনওয়ার্ড ফ্লাক্স, আউটওয়ার্ড ফ্লাক্স। ইনওয়ার্ড ফ্লাক্স কতগুলো, মোট কতগুলো ফিল্ড লাইন ঢুকছে? 3টে। আউটওয়ার্ডে কতগুলো বেরোচ্ছে? 3টে বেরোচ্ছে। তাহলে ইনওয়ার্ড ফ্লাক্স আউটওয়ার্ড ফ্লাক্স সেম যদি হয়ে যায় তাহলে নেট ফ্লাক্স কত হয়ে যাবে? 0। এখন কতগুলো ফিল্ড লাইন ঢুকছে? 4টে। বেরোচ্ছে নেট ফ্লাক্স কত হবে? -1। কেন? ইনওয়ার্ডটা নেগেটিভ ধরা হয়। বোঝা গেল না যায়নি? 4টে মোট ঢুকছে, বেরোচ্ছে 3টে। তাহলে যতগুলো ফ্লাক্স এর লাইন ফিল্ড লাইন ঢুকবে সেটা নেগেটিভ ধরা হয়। 4টে ঢুকছে, -4, বেরোচ্ছে 3টে, +3, -1 ধরে নে। এখন এখন কি হচ্ছে? 3টে ঢুকছে, 4টে বেরোচ্ছে, তাহলে +1। বুঝতে পেরেছিস? আর এদের জন্য কোনো ফ্লাক্স হবে না, যেইগুলো বাইরে আছে তাদের জন্য ফ্লাক্স হবে না, বাট তাদের জন্য ফিল্ড হতে পারে, কিন্তু ফ্লাক্স 0, কেন কি সেগুলো এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে না। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স এর কি লিখবি? The amount of electric field lines passing through an area in perpendicular direction. The amount of electric field lines passing through an area perpendicularly. The amount of electric field lines passing through an area perpendicularly. Let's say this is an area vector. লিখেছিস? বা যত যত সংখ্যক তড়িৎ বলরেখা কোনো একটি তল থেকে লম্বভাবে ছেদ করে তাকে লম্বভাবে পাস পাস ছেদ করে তাকে হচ্ছে সেই তলের তড়িৎ ফ্লাক্স বলা হয়। ঠিক আছে, ধরে নে এর এরিয়া ভেক্টর হচ্ছে এদিকে, ধরে নে না, মানে হবেই এর সাথে পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি হচ্ছে, তো এরিয়া ভেক্টর সবসময় এরিয়ার সাথে কি হয়? 90 ডিগ্রি হবে। আর ধরে নে ইলেকট্রিক ফিল্ড এদিকে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে এরিয়ার অ্যাঙ্গেল কত? তাহলে ইলেকট্রিক ফিল্ডের কতটা কম্পোনেন্ট এরিয়া ভেক্টরের দিকে আছে? ইলেকট্রিক ফিল্ড যদি এটা ই হয়, ই এর কোন কম্পোনেন্ট এরিয়া ভেক্টরের দিকে আছে? তাহলে তুই কি বলতে পারিস যে ই cos থিটা কম্পোনেন্ট এরিয়া ভেক্টরের সাথে আছে। এরিয়া ভেক্টরটা এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, তাহলে ই এর কোন কম্পোনেন্টটা এরিয়ার সাথে পারপেন্ডিকুলার? ই cos থিটাটা, তাই তো? তাহলে লিখতে পারিস তো যে ই cos থিটা ইজ ক্রসিং দ্য এরিয়া পারপেন্ডিকুলারলি। আচ্ছা, এবারে ফ্লাক্সের ফর্মুলা কি? যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রস করছে ইনটু তার এরিয়া, তাহলে ই cos থিটা ইনটু এ, এটাকে তুই যদি লিখিস কি লিখতে পারিস? ই ডট এ, এটা হচ্ছে তোর ফ্লাক্স ফাই। বুঝে গেছিস? আশা করি বোঝা গেছে। যতটা অ্যামাউন্টটা ফিল্ড লাইন পারপেন্ডিকুলারলি পাস করছে শুধু সেটাকেই দেখবো, বাকিগুলোকে আমি দেখবো না। মানে যদি এইটা একটা এরিয়া হয়, এই এরিয়া দিয়ে একটা ফিল্ড লাইন এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, এই এরিয়াটার এরিয়া ভেক্টর কোন দিকে? এদিকে। তাহলে এরিয়া ভেক্টরের সাথে এই যে ফিল্ড লাইন এর অ্যাঙ্গেল কত হচ্ছে? তাহলে এর জন্য কোনো ফ্লাক্স হবে না, কারণ কি cos 90 কত? 0। বোঝা গেছে? তাড়াতাড়ি কর, কবে সিলেবাসটা শেষ হবে? এপ্রিলের 15 তারিখ, এপ্রিলের 30 তারিখ তো দেবেছে, মানে পুরো ক্যাপাসিটার পর্যন্ত শেষ করতে প্রথম 3টে চ্যাপ্টার।
হ্যাঁ না, কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করতে আরো 4টা ডেট লাগবে। মানে মের 15 তারিখের মধ্যে কারেন্ট শেষ হয়ে যাওয়া উচিত, মের 20 খুব জোর। মের বাকি টাইমটা থেকে জুন জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত ব্যাকনেট চলবে। জুলাইয়ের 15, হ্যাঁ আমরা সেকেন্ড চ্যাপ্টারে ঢুকে গেছি অলরেডি। ক্যাপাসিটর 4th এনসিআরটি দেখলে, যে কোনো বই দেখলে ক্যাপাসিটর 4th। ইলেকট্রিক চার্জ ফিল্ড পড়িয়েছি, এরপরে পড়াচ্ছি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড গস ল, এরপরে পড়াবো ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিটেন্স। না অনলাইন করছে না, খাওয়া করছে না, রেকর্ডিং দেখবে। হয়েছে তো? ফ্রি আছে, মানে একজন আছে না? তাহলে ফাই ইজ ইকুয়াল টু আসছে ই ডট এ। ই ডট এ দিয়ে কিছু কোশ্চেন করা যাক, ঠিক আছে সৃজন? লেখো ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 3 i ক্যাপ। একদম বোর্ড লেভেলের কোশ্চেন করাচ্ছি। ই সমান 3 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 3 i ক্যাপ, ই সমান 3 i ক্যাপ plus 2 j cap 5 k cap. Find out electric flux through an area of 20 meter square. খুব quickly find out electric flux through an area of 20 meter square in xy plane. হ্যাঁ কি করে করব? xy প্লেন মানে এরিয়া ভেক্টরটা কত বেরে? xy এর সাথে পারপেন্ডিকুলার কোন এক্সিসটা? z এক্সিস তো। xy এর সাথে পারপেন্ডিকুলার z এক্সিস, তাহলে 20টা 20 আমি জানি a ইনটু কি হয়, এটা তো 20, n ক্যাপটা কি হবে k, kটা k ক্যাপটা xy এর সাথে সবসময় কি হয়, পারপেন্ডিকুলার হয়। এরপর আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি জানি, ই ডট এ। ই ডট এ হয়ে যাবে। ভাবছি আর 1 সপ্তাহ কি টাইম দিয়ে দেবো টেস্টের জন্য, বুঝতে পারছি। রেডি রেডি হতে পারবে 1 সপ্তাহের মধ্যে ভালো করে? কতগুলো চ্যাপ্টার বাকি? হ্যাঁ আর 1 সপ্তাহ কি টাইম দিয়ে দেবো টেস্টের জন্য? 11 ফুল। এখন তো 12-এর টেস্ট নিচ্ছি না, 12-এর টেস্ট নেবো একদম মেয়ের ফার্স্ট উইক নেব, এপ্রিলের লাস্টে আবার একটা 11 নেব। ওটাই বলছি যে দিয়ে দেবো কি টাইম, দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ভালো করে। মানে এক্সাম দেনে লায়ক হোগা, তাও হবে না? 1 সপ্তাহ দিলে হবে না? তাহলে নিয়ে নি। ফিজিক্স নেব তো, ফিজিক্সটা উইক হয়ে যাবে তখন। পরীক্ষা নেবো আমি, ওই জন্যই তোরা পড়ছিস না। পরীক্ষা দিতেও হবে, বাড়িতে নাম্বার গুলো জানাবো। ভাবছি নেবই, ধরে চল। কি হবে ফর্মুলা? ই ডট এ। ই ডট এ করলে কত হয় রে? 3-এর সাথে 20 0, 2-এর সাথে 20 0, 5-এর সাথে 20 100। নর্মাল ডট প্রোডাক্ট করতে হচ্ছে, ঠিক আছে। এবার একটু হাই এন্ডের কোশ্চেনে যাই। অনেক ছোট ছোট কোশ্চেন করেছি। মার্কস অ্যাপটা এত সুন্দর বানিয়েছে না, মানে দেখ তুই প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চেন পাচ্ছিস। এই জন্য আমি আর পিওইকিউর বইটা ইউজ করছি না। চলো আচ্ছা, আমি 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 জাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, তোরা বাড়িতে গিয়ে যে যাবো আমাকেও জিজ্ঞেস করতে পারি। নাম জিজ্ঞেস করবো না। তারা এটা কেন জিজ্ঞেস করে যে ফিজিক্সে এনসিআরটি পড়ান?
হ্যাঁ 70% পেরেন্ট জিজ্ঞেস করে ফিজিক্সের এনসিআরটি পড়ান, মানে এনসিআরটি যদি পড়ায় ফিজিক্সে ছেলেটা ফেল করে ডুবে মরে যাবে। কিচ্ছু নেই তো এনসিআরটিতে, কি আছে? এনসিআরটি বায়োলজি পড়া উচিত। সেমিকন্ডাক্টর দেখবি, তুই ইউটিউব চ্যানেল দেখবি, সেখানে আমার চ্যানেলটা দেখি, শুধুমাত্র দেখবি সেমিকন্ডাক্টরটা লাইন বাই লাইন পড়ানো আছে। সার্চ করবি দেখবি সেমিকন্ডাক্টর, তোরা যদি পারিস এখনই পড়ে নিতে পারিস সেমিকন্ডাক্টর। আমি বলেছিলাম তোকে ডুয়াল নেচার, অ্যাটম, নিউক্লি, সেমিকন্ডাক্টর, এই 4টে চ্যাপ্টার শেষ করে নে। 4টে চ্যাপ্টার থেকে বোর্ড সেটে 12, অ্যাটম নিউক্লি থেকে 6, ডুয়াল নেচার থেকে 4, 10, সেমিকন্ডাক্টর থেকে 7, 17 নাম্বার আসবে। 17 মার্কস তুই বোর্ড সেট শিওর শর্ট পেয়ে যাবি যদি তুই এটা এখন শেষ করে নিস। তোকে কিচ্ছু নলেজ রাখতে হবে না, নাথিং। তুই যদি পুরো ব্ল্যাঙ্ক মাইন্ডেও যাস তুই তাও 17 নাম্বার পাবি। তুই যদি অন্য কিছু নাও জানিস, ডুয়াল নেচার, অ্যাটম, নিউক্লিয়ার আর সেমিকন্ডাক্টর থেকে তুই 17 নাম্বার পেতে পারিস। 17, 17, ঠিক আছে? মানে এদের বলছে, তোদের 9 নাম্বার মনে হয়, তোদের নতুন প্যাটার্ন। আর নিট বা যেই মানে তুই 4টে কোশ্চেন পাবি, নিটেতে 6টা, 5টা থেকে 6টা কোশ্চেন করে নে। ইউটিউব চ্যানেল দেখ, চ্যানেল দেখে করে নে। তবে এইটা তো হয়ে যাবে, ওটা তো ইজি টপিক। তুই সেমিকন্ডাক্টর 3 ঘন্টা পড়লে তুই পুরোপুরি শেষ করে দিতে পারবি। সেমিকন্ডাক্টর মানে মিনিমাম তোর 1-2 কোশ্চেন লাইন বাই লাইন যেমন পড়ানো হয়েছে তোকে পড়ে পড়ে যেতে। সেমিকন্ডাক্টরের জন্য আকাশের একটা বই আছে, আর আমি অ্যাসারশনিজম দিয়েছি, ওটা করলেই হবে। দিয়েছি দাদা, হ্যাঁ ভালোই হবে মনে হয়। ফর্মুলা কি? আর এ মানে আমি কি বসাতে পারি? এ বাইরে যাবে, কি হবে এটা? এর ভ্যালু বসাও, ই বসাও, ইনক্যাপ বসাও, ঝামেলা মেটাও। আসছে রে অমৃত, তাড়াতাড়ি কুইক। ই জানিস তুই? এরিয়া কত আছে রে? 4। তাহলে এরিয়াটা বাইরে লেখ, ই এর সাথে ডট কর, 2i প্লাস 6j প্লাস 8k বাই নিচেতে কি আছে রে? √6। এর সাথে ডট করবি কার? 2i প্লাস j প্লাস k বাই √6। ডট করলে আসছে তো? হ্যাঁ, আর এর সাথে আর ডট করলে 1, j এর সাথে j করলে 1, k এর সাথে k করলে 1। ভেক্টরের ডট প্রোডাক্ট আশা করি জানা আছে। নেক্সট কোশ্চেন 12। নেক্সট কোশ্চেন চেঞ্জ করি, হয়ে গেছে তো অমৃত? হ্যাঁ কি বলছিস? করে নে, করছি কি? 4, নিচেতে √6, √6 6, ওপরটায় 2, 2 এ 4, 6 একে 6 আর 8 একে 8, কত হচ্ছে? 18। বাস হয়ে গেছে। নেক্সট হয়ে যাবে, আমি লিখবো না কিন্তু, দেখ মুখে মুখে বলা হবে কিনা। ই দেওয়া আছে, এ দেওয়া আছে, ই ডট এ হয়ে যাবে তো। এখানে তো আবার আই ক্যাপ বলেও দিয়ে দিয়েছে, কোন স্লটের পরীক্ষা রে ভাই, বেরো এইসব কোশ্চেন কেউ দেয়? এটা একটু ভালো কোশ্চেন। E is equal to 4000 x স্কোয়ার আই ক্যাপ, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে? হ্যাঁ আই ক্যাপের দিকে, এক্স স্কোয়ারের দিকে, আই ক্যাপের দিকে। কত ভ্যালু? 4000 x স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড তাহলে কিউব দিয়ে কথা হবে জিজ্ঞেস করেছে, সরি ইলেকট্রিক ফ্লাক্স। ফ্লাক্সের ফর্মুলা আমি জানি ই ডট এ,
একটা কিউবে মোট কতগুলো এরিয়া হয়? 6টা। একটা বই দে তো, মোটা বই, ছেড়ে দে। ধরুন এটা একটা কিউব, এর এই দিকের এরিয়া ভেক্টরটা কোন দিকে হবে? এরিয়াটা এদিকে, এই দিকেরটা এরিয়ার সাথে সবসময় পারপেন্ডিকুলার হয়। পারপেন্ডিকুলার মানে সাগনিকের দিকে। এটা আমার দিকে, এরিয়াটা তোদের দিকে, এরিয়াটা বোর্ডের দিকে, উপরের দিকে, নিচের দিকে। তাহলে এইটার এরিয়া ভেক্টর কোন দিকে হচ্ছে? এদিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? ইলেকট্রিক ফিল্ড সাগনিকের দিক থেকে আমার দিকে আসছে। কেন? আই ক্যাপ লেখা আছে, দেখ কোশ্চেনটা দেখ। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসছে? আই ক্যাপ। এর এরিয়া ভেক্টর কোন দিকে? অ্যাঙ্গেল কত হবে দুজনের মধ্যে? 90 ডিগ্রি তো। ই এ cos 90, cos 90 ভ্যালু কত? তাহলে ফ্লাক্স কত হবে? 0। চলে এসছে তো দেখ, দেখ, হ্যাঁ দেখছি কত হচ্ছে? 0, তাই তো। এর জন্য এরিয়া ভেক্টর কোন দিকে? নিচের দিকে। ইলেকট্রিক ফিল্ডের দিকে। অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই সারফেস আর এই সারফেসের জন্য 0 হলো। এর এরিয়া ভেক্টর কোন দিকে? সামনের দিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসছে? অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এর জন্য 0, এর জন্য 0। শুধুমাত্র কার কার জন্য আসবে? এর জন্য আর এর জন্য। শুধুমাত্র সেই সব এরিয়া গুলোর জন্য আসবে যাদের এরিয়া ভেক্টর আই ক্যাপের দিকে, তাই তো। যাদের এরিয়া ভেক্টর আই ক্যাপের দিকে। কোন কোন এরিয়া গুলোর জন্য আসবে? দেখ এর এরিয়া কত, একটা সাইড কত বলেছে? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে কত মিটার? 0.2। তাহলে 0.2 স্কয়ার মানে 0.04। 0.04 এর এরিয়া ভেক্টর কোন দিকে? 0.04 মাইনাস আই ক্যাপ। আর এটার জন্য না, এতটা হলো। তাহলে এই 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 এতে ফ্লাক্স কত হবে? ই ডটে। আর এখানে ফ্লাক্স কত হবে? ই ডটে। তাহলে এখানে ফ্লাক্সটাকে আমি φ1 ধরছি। ই ডটে যদি নেগেটিভ আছে তার মানে সেটা সবসময় ইনওয়ার্ড ফ্লাক্স। ই কত রে? 4000 এক্স স্কোয়ার। আর এরিয়াটা কত? কত আসছে বল, কত আসছে? (0.04 × 400) কত আসছে? 160 না 1600? 160। হ্যাঁ, আই ক্যাপ কি হবে? মাইনাস হবে, তাই তো। আই ক্যাপ আর মাইনাস আই ক্যাপ। না বুঝতে পারলে বল। পেরেছিস বুঝতে? ই এর জায়গায় ই এর ভ্যালু বসেছি, এরিয়ার জায়গায় এরিয়া ভেক্টর ভ্যালু বসেছি। ই ডট এ করেছি, আই এর সাথে আই করলে -1, আর এদের জন্য করলে 160। 160 এক্স স্কোয়ার। এত দূর তো বোঝা গেছে, প্রবলেম নেই তো। হ্যাঁ, এক্স এর ভ্যালু এখানে কত? এই প্লেনেতে এক্স কত? ওয়াই জেড প্লেনেতে এক্স এর ভ্যালু কত হয়? 0, 0, 0। সবই এক্স তো 0ই হয়। ওয়াই জেড প্লেনেতে এক্স এর ভ্যালু কত হয়? তাহলে এক্স এর জায়গায় কত বসবে? 0। তার মানে এটা কত হবে? 0। এবার এই সারফেসটার জন্য দেখবো। এই সারফেসটার জন্য কত? 4000 × x স্কোয়ার ইন আই ক্যাপ আর 0.04। হ্যাঁ, ডট করলে কত হবে? 160। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু কত? কতটা সরে এসছি এক্স এর দিকে? 20 সেন্টিমিটার। মিটারে করলে 0.2। তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাবো? 0.2। বুঝতে পারলি? 0.2 মানে 0.04। 16×4 = 64। মনে তো হচ্ছে তাই। न्यूमेरिकल वैल्यू तो डेसिमल है। 640, ও 6.4, 640 ভোল্ট সেন্টিমিটার। আর আমরা মিটারে করলে 6.4। ঠিক আছে, ও ভোল্ট সেন্টিমিটারে বলেছে, ভোল্ট মিটারে করলে ঠিক আছে। এইখানটাই এদিকে দেখা, এটা এক্স এক্সিস। কোনটা এক্স এক্সিস? এটা। এটা কোন এক্সিস? জেড এক্সিস। এটা এক্স এক্সিস তো। সামনের দিকটা দেখ, এইখানে দেখ না, এটা এক্স এক্সিস। এটা কি এক্সিস? জেড এক্সিস। আর এটা
ওয়াই এক্সিস, এইখানে প্লেনটা আছে, এখানে প্লেন থাকলে এক্স ওয়াই জেড সবই জিরো হচ্ছে না, এইখানটায় এখানে এক্স এর ভ্যালু জিরো হচ্ছে না, এক্স এর ভ্যালু কোন দিকে বাড়ে, এদিকে এলে বাড়ে তো, এক্সটা কোন দিকে বাড়ে, এখান থেকে এদিকে এলে বাড়ে তো, তাহলে এখানে এক্স এর ভ্যালু জিরো তো, জিরো থেকে কত বাড়ছে, এদিকে 20 আসছে, মানে এখানেও 20 আসছে, মানে কত বাড়ছে, 20 বাড়ছে, 20 সেন্টিমিটার মানে 0.2। বুঝতে পেরেছিস? বুঝলি এটা কি করে হলো এক্স এর জায়গাটা, বুঝেছিস তো, না বলবো একবার? এইখানটায় এক্স এর ভ্যালু জিরো, কেন জিরো দেখ না, এই যে 0 0 0 ওয়াই জেড প্লেন, আমি এখান থেকে যদি সরে আসি, হ্যাঁ অরিজিন হচ্ছে, এখান থেকে এদিকে এলে 20 বাড়ছে। ঠিক আছে, নেক্সট। ডিসি বান্ডের সিলেক্টেড কিছু কোশ্চেন আছে এইরকম। এটা পেরে যাবে আশা করি। কোন প্লেন গুলো হবে একটু বল। চার্জ ভুলে যা, ফ্লাক্স বের কর। ই তোকে দেওয়া আছে, তুই ফ্লাক্স বের কর, কি করে করি বল। পারবি? এখানে কোন কোন প্লেন গুলো হবে আলোকিত? অনলি জে ক্যাপ আছে ইলেকট্রিক ফিল্ডটা। জে ক্যাপ মানে কোন প্লেনটা হবে? আমি যদি এই প্লেনটাকে ধরি, এই প্লেনটার পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে? জে ক্যাপের দিকেই, মানে ওয়াই এক্সিস এর দিকে। আর এই প্লেনটার নিচের প্লেনটার পারপেন্ডিকুলার ভেক্টর কোন দিকে? শুধু এই দুটো প্লেন হবে, বাকি প্লেন গুলো হবে না। বুঝতে পারলি না খালি না? পেরেছিস তো? কেন হবে না? যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা জে ক্যাপের দিকে আছে, ফ্লাক্স গুলো জে ক্যাপের দিকে থাকবে। কেন কি, এইটা যদি আমি যদি এই সারফেসটা দেখি সাইডেরটা, এর এরিয়া ভেক্টর এদিকে, আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? ওপরের দিকে। অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? 90। ইএ কস 90 কত হচ্ছে? 0। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এই সারফেসের জন্য কি হবে ফর্মুলা? ই ডট এ, ই কত? এরিয়া কত রে এটার? 0.5 ইন্টু 0.5 মানে 0.25। তাহলে 0.25 ইন্টু কোন এক্সিস এর দিকে হচ্ছে এটা? জে ক্যাপের দিকে হচ্ছে। করে ফেল। অ্যান্সার আসবে না, অ্যান্সার তো চার্জ চেয়েছে। আমি তোকে এমনি ফ্লাক্স বের করতে বলেছি, এরপর আর একটা স্টেপ করতে হয়। কত আসছে? 1/4। ওয়ার ভ্যালু কত বসাবো? ওপরের সারফেসে, নিচের সারফেসে কত? 0। ওপরের সারফেসে কত? এই হাইটটা কত? 0.5। তাহলে 0.5 স্কোয়ার বসাবো ওয়ার জায়গায়। 0.5 স্কোয়ার মানে 1/2, 1/2 স্কোয়ার মানে আবার 1/4। ঠিক আছে সুজন, ঘুম পাচ্ছে? হ্যাঁ, এত চিল্লে পড়াচ্ছি তারপরে ঘুম পাচ্ছে। সুজনদের রেজাল্ট কবে? সেশন, ওদের সেশন স্টার্ট হলে অপটিক্স শুরু, মডার্ন ফিজিক্স দিয়ে শুরু হবে ওদের সেশন। প্রথম দিনই স্যার এসে বলে মডার্ন ফিজিক্স পড়াবো আজকে।
এর আগের বার 12 এর ছেলেগুলোতে তাই বলতো, প্রথমে এসে বলি মডার্ন ফিজিক্স পড়াবো, বাকি সব তো তোমাদের হয়ে যাবে, মডার্ন ফিজিক্স পড়ো, দিয়ে শেষ করে দেয়। তোদেরই মনে হয় রাজদীপ নাকি বলছিল যে প্রথম দিন এসে ওয়েব নাকি পড়াচ্ছিল, থার্মাল না, তোদের মনে হয় থার্মাল পড়াচ্ছিল না? হ্যাঁ, ভেক্টর দিয়ে তো স্টার্ট করা উচিত। আমাদের স্কুলে গেট পড়া ছিল, গেট লজিক গেট শুরু করে দিয়েছে, পড়ার নোটস শেষ করে দিচ্ছে। কি জানি নিজের মতো কেন করে। স্যার লজিক গেট বা ঠিক আছে, মানে আমরা কম্পিউটার পড়েছি। যারা পড়েনি ঠিক আছে, বোঝা গেছে এতটা। লেখো গস ল। হ্যাঁ, এটা এটা উপরের সারফেস, এটা হলো নিচের সারফেসে কি হবে, ঠিক আছে, নিচের সারফেসে কি হবে 150y স্কোয়ার জে ক্যাপ ইন্টু এরিয়াটা তখন কত হবে 0.25 মাইনাস জে ক্যাপ, মানে এইটা তো বেরোবেই না, এখানে 150/4 ইন্টু ওয়াই স্কোয়ার, নিচের সারফেসে ওয়াই এর ভ্যালু কত 0, তাহলে নিচের সারফেসে ফ্লাক্স কত হবে 0। তো এটাই পড়ে থাকবে, এরপরে একটা স্টেপ আছে, সেই স্টেপটা শেখায়নি এখনো, শেখাবো। দেখো গস ল, গাউস ল অ্যাকচুয়ালি, GAUSS, গ্যাস না গাউস। হ্যাঁ কি রে, অনলাইনে রেকর্ডিং দিয়ে দেবো কি। Like the amount of electric flux passing through an area is 1/epsilon naught times the amount of total charge enclosed in it through an area বলবো না আর। The amount of electric flux passing through an area is, hello, is 1/epsilon times the net amount of charge enclosed in it. Is সামনে ঈদ আসছে, বলতে গিয়ে কিন্তু বলতে ইচ্ছা করছে। কিছু বলি না তোকে মেরে বাইরে বের করে দেওয়া হবে। ফালতু ছিল একটা, স্কেলটা মেরে দেবো থাকলে, তুই একটা কিছু কথা বল, উল্টা পাল্টা সবসময়। আরে আরে রিপোর্ট মেরে দেবে চ্যানেলটাকে। সৃজন আরো তোর থেকে রেডিকাল, একদম এক্সট্রিমিস্ট। হ্যালো হ্যালো, বলছি আপনাকে আজকে রাত্রে একটা পেপার পাঠাবো, রাত্রেই বানাতে পারবো আর কি, তার আগে টাইম হবে না, কিন্তু কালকে সকালে 8টার সময় চাই। রাত্রে আপনাকে পাঠাতে পাঠাতে প্রায় 12টা সাড়ে 12টা একটা বেজে যাবে, তার আগে টাইমও পাবো না বানাবো। হ্যাঁ আমি গিয়ে নিয়ে চলে আসবো, কারণ টোটাল কত কমে যাবে 30।
40-50 কপি করে দুটো পেপার দেবে। হ্যাঁ, 2-3 পেজ করে থাকবে, 3 পেজ করে। হয়ে যাবে তো কালকে সকালে এক্সাম আছে। হ্যাঁ চলো ঠিক না, একদমই ঠিক না। Q1 Q2 মাইনাস Q3 Q4 এটা একটা সারফেস। এই সারফেসটাকে আমরা কি সারফেস বলি? যে সারফেসে আমরা কনসেন্ট্রেট করছি, ঠিক আছে। Q1 মানে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ থেকে ফিল্ড লাইন কোন দিকে বেরোয়? বাইরের দিকে। Q2 তে পজিটিভ বাইরের দিকে। Q3 Q4 এর জন্য এ বাইরে আছে, ভেতরে তো একটা ফিল্ড লাইন ঢুকবে, সেটা আবার কোন দিকে বেরিয়ে যাচ্ছে? এবারে ব্যাংক অ্যাকাউন্টের কথাটা বলেছিলাম মনে আছে, যতটা অ্যামাউন্ট ঢুকছে ততটাই বেরিয়ে যাচ্ছে। তাহলে Q4 এর জন্য ইলেকট্রিক ফিল্ড তো থাকবে, যেটাকে বলে ইলেকট্রিক ফিল্ড কার কার জন্য থাকবে তুই কি বলবি? Q1 Q2 Q3 Q4 সবার জন্য থাকবে, কিন্তু ফ্লাক্স কার জন্য থাকবে? শুধুমাত্র Q1 Q2 Q3 এর জন্য। তাহলে ফ্লাক্সের ফর্মুলা কি? phi is equal to Q net by epsilon naught। Q net এর জায়গায় কি আসবে রে? Q1 minus Q3 plus Q2 বুঝিস না? বুঝিনি? বুঝে গেছিস? ফিল্ড কিন্তু সবার জন্য আসবে। অনেকে ভুল করে, অনেকে বলে যে Q1 Q2 Q3 এর জন্য ফিল্ড আছে, না Q4 এর জন্য ফিল্ড আসবে, কিন্তু Q4 এর জন্য নেট ফ্লাক্স কোনো কিছু আসবে না। ঠিক আছে, এটা 3-4টে কোশ্চেন করে দিই, এরপর দিন অ্যাপ্লিকেশন অফ গস ল স্টার্ট করবো। আর একদিন হলেই হয়ে যাবে আশা করছি। কি এফ কি বাই ইপসাল নট? আচ্ছা, আরো দুটো একটা জিনিস বলে দিই। কেস অফ এ কিউব, কিউবের 5-6টা কেস আছে, একটু বলতে হবে, বলে দেবো আজকে? বলে দিচ্ছি, ভালো লাগছে তো, অসুবিধা তো কিছু হচ্ছে না। ঠিক আছে, তো স্কুলে 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, যেতেই হবে। কিউব, এই কিউবের কর্নারে একটা চার্জ আছে। সলিড স্টেট কেউ পড়েছে? সলিড স্টেট পড়েছিস ফিজিক্সে? 11 না 12? ধরে নে এই একটা কিউব, এটা কিউব, এর কর্নারে একটা চার্জ আছে। এই কর্নারে, এই কর্নারে যদি কোনো চার্জ থাকে, সেই চার্জটা কতগুলো পার্টির, কতগুলো কিউবের সাথে শেয়ার করে? হ্যাঁ, আমার দায়িত্ব দেখানোর, তোরা জানলো আমি দেখাবো। কেন দেখাবো তার রিজন আছে, কর্নার গুলো হয়ে যায়। দেখ, এটা এইগুলোকে ইউনিট সেল বলে। ইউনিট সেল তো দেখার দরকার নেই, তুই ভাব যে এই কর্নারে একটা চার্জ আছে, তাহলে এই চার্জটা কতগুলো কিউবের সাথে শেয়ার করে আছে? একটা এই নিচে, একটা এর পিছন দিকে, মানে একটা এটা একটা এটা, ওপরে এটা এটা, তার পাশে এটা এটা, নিচেতে এটা এটা, মোট কতগুলো হচ্ছে? 8টা হচ্ছে কি? ভালো করে দেখ, এইটা, এই সামনের কিউবটা তো আছেই, এটা তো আছেই, এর পিছন দিকে একটা কিউব আছে, দেখতে পাচ্ছিস তো? সাইডেও একটা আছে, আবার সাইডের পিছন দিকে একটা আছে। বুঝতে পারছিস কি বলছি? তবে দেন অনলি এটা কোথায় আসছে? মাঝখানে আসছে। মাঝখানে আসছে না? তুই যদি নিচের চারটেকে রাখিস, তাও তুই ওপর থেকে দেখলে একে দেখতে পাবি, দেখতে পাবি তো। তুই ধরে নে এখানে একটা তোর
অ্যাটম আছে এখানে, এখানে একটা চার্জ আছে। তুই সাইডে একটা বই রাখলি, এই সাইডে রাখলি, এই সাইডে রাখলি, তাও তো উপর থেকে দেখলে তুই তার উপরে পোর্শনটা দেখতে পাবি, পাবি কিনা? এর উপর একটা রাখলি, এর উপর একটা রাখলি, আবার এইখানে একটা, এখানে একটা, মানে এখানে এই বইটা আছে, এর পাশে একটা আইডেন্টিক্যাল বই এখানে আছে, একটা এখানে, একটা এখানে, মোট 4টে বই, মাঝখানে একটা বল আছে। তারপরে আবার একটা 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 একটা, মোট 8টা বই রাখলে তবে মাঝখানে বলটা পুরোপুরি ঢাকা যাবে। বুঝতে পারলি কি বলছি? তাহলে একটা কিউবে মোট কতটা পোর্শন আসছে? হ্যাঁ, 8টা। 8 ভাগের 1 ভাগ মানে 1/8%। তাহলে কর্নারে যদি কোনো চার্জ থাকে কিউবের, এই কিউব দিয়ে ফ্লাক্স কত হবে? ফাই সমান কি জানিস? কিউ নেট বাই ইপসিলন নট। কিউর কতটা পোর্শন আসছে? Q/8। তাহলে ফাই কত হবে? Q/8 ইপসিলন নট। এবার দাঁড়া দাঁড়া, এখন হয়নি কিছু। এই যে চার্জটা, এই চার্জটা কোন কোন কিউবের সাথে, কোন কোন ফেসের সাথে শেয়ার করে আছে? একটা এর সাথে শেয়ার করে আছে, একটা এদিকের ফেসটার সাথে শেয়ার করে আছে, এই ফেসের সাথে। এর পাশাপাশি যে ফেসগুলো বলছি, এইখানে চার্জটা, মানে এই কর্নারে যদি কোনো চার্জ থাকে এই জায়গাতে, এইখানটা, এই চার্জটা কার কার সাথে শেয়ার করে আছে? বা এইখানটা যদি থাকে, এইখানটা একটা চার্জ আছে, এই ফেসটার সাথে শেয়ার করে আছে, এর সাথে আছে, আর এর সাথে আছে। এইখানে চার্জ থাকলে এর সাথে এর কোনো ইন্টারাকশন হয়? এইখানে চার্জ থাকলে এর সাথে এর কোনো ইন্টারাকশন হয়? এখানে চার্জ থাকলে এর সাথে এর কোনো ইন্টারাকশন হয়? তাহলে মোট 3টে ফেস চার্জটাকে শেয়ার করে আছে, বাকি 3টে ফেস শেয়ার করছে না। এবার এইখানটা আমি চার্জটাকে রাখলাম, কোথায় রাখলাম? এখানে, ঠিক এই জায়গাতে। এর জন্য ফিল্ড লাইন গুলো কোন দিকে হবে? এরকম। আর এর এরিয়া ভেক্টর কোন দিকে? উপরের দিকে। ফিল্ড লাইনের সাথে অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে ফ্লাক্স কত হবে? 0। লেখ তাহলে ফাই ফর কন্টেনিং ফেস, কন্টেনিং ফেস মানে যে ফেস গুলোতে চার্জটা আছে, কি হবে? 0। ফাই ফর নন কন্টেনিং ফেস কি হবে? কেন 24 হলো বুঝতে পেরেছিস? নন কন্টেনিং ফেস কতগুলো আছে? 3টে। তাহলে টোটালটাকে 3 দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট। Like charge present at edge of the cube, charge present at edge of the cube, কিউবের এজেতে আছে। এজ মানে জানিস? এজ মানে কোনটা? এজ মানে এটা, এটা বুঝতে পেরেছিস 24 কেন হলো? হ্যাঁ, তিনটে, তিনটের সাথে কন্টেন্ট আছে, এর সাথে অ্যাটাচ কোনটা? এই 3টে। ওই 3টাতে হবে না, বাকি 3টাতে সমানভাবে হবে। বুঝেছিস তো? হ্যাঁ, এবার লেখ চার্জ প্রেজেন্ট অ্যাট এজ অফ দ্য কিউব। এজ কোনটা? এটা হচ্ছে এজ। এই এজটা মানে এটা মুছছি, এটা এজ, তাই তো? এজটা কতজনের সাথে শেয়ার হয়ে আছে দেখ। এর উপরের তলা একজন আছে, এখানে একটা কিউব আছে, নিচের তলাতে একজন আছে, সাইডেও একজন আছে, আবার এর উপরেও একজন আছে। মোট কতগুলো? 4টে হচ্ছে নাকি? হ্যাঁ, বুঝতে পারলি না? পারলি না? এই এজেতে যদি রাখিস, এর পাশে একটা বই রাখবি, তখনও তো তুই এজটাকে দেখতে পাবি। তার উপরে যদি দুটো বই রেখে দিস, আর এজটাকে দেখতে পাবি। এজটা তখন মাঝে চলে যাবে। তাহলে এজের জন্য কি হবে? Q/4 ইপসিলন নট। এজের জন্য জাস্ট টোটাল ফ্লাক্সটাই জিজ্ঞেস করো। হ্যাঁ, আচ্ছা, আজকে এতটা থাকা পাচ্ছি না।